সন্ধ্যা, আপনাদের সাথে আছি তাওফিকা রহমান। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনের সান্ধ্য আয়োজন শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যা থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চলচ্চিত্র গবেষক ও শিক্ষক ডক্টর জাকির হোসেন রাজুর সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা অনুষ্ঠিত হচ্ছে 22তম জাতীয় চারুকলা প্রদর্শনী। সকাল 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 14 আগস্ট পর্যন্ত। উত্তরা গ্যালারি খায় প্রদর্শিত হচ্ছে চারকোল শিরোনামে দলীয় চিত্রকলা প্রদর্শনী। বেলা 11টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 আগস্ট পর্যন্ত। ধানমন্ডি শিল্পাঙ্গন গ্যালারিতে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ফেরদৌসী প্রিয়ভাষিনী ভাস্কর্য চিত্রকলা প্রদর্শনী রিদম অফ ক্লাউডস। বিকাল 3টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 18 আগস্ট পর্যন্ত। ধানমন্ডির আলিয়াস ফসেজে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী নার্গিস পলের চিত্রকলা প্রদর্শনী দ্য স্কিন অফ আর লিভিং থটস। বিকাল 3টা থেকে রাত 9টা এই সময় প্রদর্শনী চলবে 16 আগস্ট পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে গৌতম মণ্ডলের প্রযোজনায় তথ্য ও প্রযুক্তি ভিত্তিক অনুষ্ঠান সাইটেক ওয়াচ। রাত 8টা 20 মিনিটে থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। কাউকে না কাউকে তো মা বিশ্বাস করতেই হবে। পৃথিবীতে কাউকে যদি বিশ্বাস করতে না পারি তাহলে তো বেঁচে থাকাই দায় হবে। আর তাছাড়া এখন আয়াত একটু একটু বড় হচ্ছে, ওকে এখন একা ছাড়াই উচিত। ওর বয়সে কত ছেলে হোস্টেলে থাকছে না, নাহলে পরে বড় হয়ে ও আমাদেরকেই দোষ দেবে, বলবে ওকে আমরা এত বেশি আগলে রেখেছি যে ও ঠিকঠাক মতো বেরিয়ে উঠতে পারেনি। তোমাদের যে কথা, আজকাল বাচ্চাদের এত টেনশন করো না তোমরা। রাত 9টায় দেখবেন আলফ্রেড খোকনের প্রযোজনায় ফারা শারমিনের উপস্থাপনায় সঙ্গীতা অনুষ্ঠান তারায় তারায় রচিত। রাত 9টা 40 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক জল রং। তো পৃথিবীতে এত মানুষ থাকতে আপনি আমার পেছনে কেন লেগে আছেন? বললাম না সময় লাগবে, আর সেই সময়টা কি আপনার হবে? এই যে ধরুন আপনার একটু পরে আপনার বাসায় আপনার বাবা মা আসবে। আপনার বাসায় আপনার বাবা মা নেই বলেই কিন্তু আপনি আমার পিছু নিয়ে এই পর্যন্ত আসলেন, কিন্তু বাবা মা থাকলে আপনি কিন্তু আসতেন না। মাই গড, ব্রিলিয়ান্ট! আপনি তো রহস্য মানব, এত অ্যাকুরেটলি কি করে বলে দিতে পারেন? হৃদয় থেকে ভালোবাসলে আপনিও বলতে পারবেন। ভালো না বাসলে বুঝি জানা যায় না। রাত 11:30টায় থাকছে ট্রাভেল শো অ্যাডভেঞ্চার ম্যান। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এরপর আসছি আলাপচারিতায়। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চলচ্চিত্র গবেষক ও শিক্ষক ডক্টর জাকির হোসেন রাজু। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? জি, ভালো আছি। আচ্ছা, তো প্রথমেই জানতে চাচ্ছি যে আপনার প্রথম শুরুটা হয়েছিল চলচ্চিত্র নির্মাণ দিয়ে, এরপর আস্তে আস্তে আপনি এই চলচ্চিত্র বিষয়ে গবেষণা করেছেন, এখন আপনি চলচ্চিত্র বিষয় নিয়ে শিক্ষকতা করছেন। তো এই যে জার্নিটা শুরু হয়েছিল, সেই জার্নিটা একটু আমরা শুনতে চাচ্ছি, জার্নি যে গল্পটা সেটা। জি জি, আমি যখন বয়সে খুব তরুণ, অ্যাকচুয়ালি আমি স্কুলে পড়ি, মাত্র আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, তখন থেকেই চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে আমি সম্পৃক্ত হই। মোরশেদুল ইসলামরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ওনারা একটি ফিল্ম সোসাইটি শুরু করেছিলেন, চলচ্চিত্রম ফিল্ম সোসাইটি। তো আমি 1985 সালে এসএসসি পরীক্ষা দিয়ে, তখন আমার রেজাল্ট হয়নি, আমি আমার এক বন্ধুর মাধ্যমে সেই ফিল্ম সোসাইটিতে এসে যুক্ত হই। তাদের ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কোর্সে আমি শিক্ষার্থী হিসেবে যোগ দিই। আমি এবং এখন স্বনামধন্য চলচ্চিত্র নির্মাতা সামিয়া জামান, আমরা একসাথে সেই কোর্সে প্রথম এসেছিলাম। তো তখন আমার বয়স 16-17 মতো হবে, এবং তখন এই যে যুক্ত হলাম এবং চলচ্চিত্র মাধ্যমের প্রতি একটা ভালোবাসায় জড়িয়ে গেলাম। এটা হয়ে উঠল আমার জন্য জীবনের একটা প্রধানতম, আমি বলবো, নেশা এবং পরবর্তীতে পেশা, যেটা আপনি বললেন আমার পরিচিতি সম্পর্কে। স্কুল জীবনে যেটা হয়েছে যে আমি গল্প কবিতা লিখেছি, বিভিন্ন প্রকাশনায় সেগুলো প্রকাশিত হয়েছে। তখন কিশোর বাংলা বলে একটা খুব নামকরা পত্রিকা ছিল আমাদের ওই সময়, 80-র দশকে, সেখানে আমার লেখা প্রকাশিত হয়েছে। তো একটা স্টোরি টেলিংয়ের একটা প্রয়াস আমার মধ্যে সবসময় ছিল।
তো আমি দেখলাম যখন আমি সিনেমার ভালোবাসায় জড়িত হলাম, সিনেমার যে ম্যাজিক, ধরুন যে গল্প বলার যে একটা ম্যাজিক, এটা যখন আমি বুঝতে শুরু করলাম, তখন আমি ঢাকা কলেজ ইন্টারমিডিয়েট পড়ছি, তখন থেকে কিন্তু মনে হলো যে এটাই আমার জন্যে একটা প্রধান মাধ্যম। এবং 1986 সালে বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম গঠিত হলো। প্রয়াত তারেক মাসুদ, মোর্শেদুল ইসলাম, তানভীর মোকাম্মেল, মানজারে হাসিন মুরাদ, এনায়েত করিম বাবুল, এদের সবার সাথে আমরা যারা একটু তরুণতর, আমরাও একসাথে আমরা যাত্রা শুরু করলাম শর্ট ফিল্ম ফোরামের। এবং সেখান থেকেই প্রথম আমার নিজের যে স্বল্পদৈর্ঘ্য ছবি মিছিলের মুখ, সেটা আমি নির্মাণ করি 1990 সালে। সেটি ছিল স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনে নিহত একজন শহীদ এবং তার পরিবারের যে আত্মযন্ত্রণা, সেগুলো নিয়ে আমি ছবিটা করি এবং ছবিটা দেশ বিদেশে অনেক সুনাম অর্জন করে। সত্যি কথা বলতে আমার ছাত্র জীবনে আমি বিশ্বের অনেকগুলো দেশে আমন্ত্রিত হয়েছি, বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে, আমেরিকায়, জাপানে, জার্মানিতে, বিভিন্ন জায়গায় আপনার শুধুমাত্র এই ছবিটি দেখানোর জন্যে। তো ওই সময় আমার মনে যে স্বপ্নটা, সেটা হলো যে আমি ফিল্ম মেকার হব। আমি পরপর আরও বেশ কিছু শর্ট ফিল্ম তৈরি করেছি। 1995 সালে জাপান গভর্নমেন্টের অনুদান নিয়ে আমি জাপানে যে বাংলাদেশিরা যারা জাপানি মেয়েদের বিয়ে করেছেন তাদের উপরে আমি একটি ছবি নির্মাণ করেছিলাম, সেটিও দেশ বিদেশে বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। কিন্তু পরে যেটা হলো আপনার যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ থেকে পাশ করলাম 1995 সালে, ওই একই বছর যখন আমি জাপানে ওই ছবিটা করছি। তো আপনার ক্রমে ক্রমে আমার মনে হলো যে সিনেমা নিয়ে আমি আরও একটু মানে গভীরভাবে জানতে চাই, বুঝতে চাই। এবং আমার একটা সুযোগ আসলো অস্ট্রেলিয়াতে, মেলবোর্নে আপনার ফিল্ম স্টাডিজে পিএইচডি করা। এবং আপনি প্রথম যে চলচ্চিত্র বিষয়ের উপর পিএইচডি করেছেন আমাদের দেশে, বাংলাদেশের পক্ষ থেকে। জি, তো সেই সুযোগটা আমি গ্রহণ করলাম এবং ফিল্ম স্টাডিজে আমি পিএইচডি শুরু করলাম। এবং দেখা গেল ধীরে ধীরে আমি সত্যিকার অর্থে নির্মাণ থেকে চলচ্চিত্রের যে তত্ত্বীয় অধ্যয়ন, পড়াশোনা, লেখালেখি, গবেষণা, সেদিকে আরও বেশি করে জড়িয়ে গেলাম। এবং সেই ধারাবাহিকতায় আমি 2000 সালে পিএইচডির শেষ পর্যায়ে আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি আইইউবিতে আমি অধ্যাপনায় জড়িত হলাম। ওখানে আমি এখন অধ্যাপক হিসেবে আছি। আর আপনার পাশাপাশি আমি চলচ্চিত্র নিয়ে অনেক গবেষণা করেছি, বিশেষ করে বাংলাদেশের সিনেমার পুরো 20 শতক জুড়ে যে সামাজিক ইতিহাস, সেটি নিয়ে আমার পিএইচডি গবেষণা ছিল। সেটি আপনার 2015 সালে লন্ডন থেকে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা রাটলেজ তারা বই আকারে প্রকাশ করেছে। বইটি হচ্ছে বাংলাদেশ সিনেমা অ্যান্ড ন্যাশনাল আইডেন্টিটি। তো দেশ বিদেশে বহু জায়গায় আমি বাংলাদেশ সিনেমাকে প্রমোট করছি, আমি বলবো আমার লেখার মাধ্যমে, আমার বক্তৃতার মাধ্যমে, গবেষণার মাধ্যমে আমি এটাকে তুলে ধরার চেষ্টা করছি। সম্প্রতি আমরা ক্যান ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলাম মে মাসে। সেখানে আমরা প্রথমবার আপনার, আমি সামিয়া জামানের কথা বলেছি যার সাথে আমি একসাথে প্রথম কোর্স করেছি। তো আমি আর সামিয়া আপা, অ্যাকচুয়ালি সামিয়া আপা মূল নেতৃত্বে আমরা একটি নতুন সংস্থা করেছি। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফিল্ম ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ। এটির মাধ্যমে আমরা বাংলাদেশের চলচ্চিত্রকে বিশ্ব দরবারে পৌঁছে দিতে চাচ্ছি। সেই সংগঠন থেকে আমরা এবার 70তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রথমবার বাংলাদেশ থেকে 3 জন তরুণ নির্মাতাকে আমরা কান উৎসবে নিয়ে গিয়েছিলাম। তাদের নামটা কি আমরা শুনতে পারি? তারা হচ্ছেন আবিদ মল্লিক, মুনতাসির মাহদি এবং লুবনা শারমিন। তো তারা ওখানে ওয়ার্কশপে পার্টিসিপেট করেছেন, আমরা সেটি ব্যবস্থা করতে পেরেছি আমাদের সংগঠনের মধ্য দিয়ে। এবং যেটি আরেকটি করেছি আমরা, যে কান উৎসব তো জানেন যে একটা চলচ্চিত্রের মহাসম্মেলন, সেখানে বাংলাদেশ খুব কোনো গুরুত্বপূর্ণ অবস্থানে নেই। তো সেখানে প্রথমবারের মতো আমরা 19 মে তারিখে যেটি করেছিলাম, আমরা বাংলাদেশ নিয়ে একটা স্পেশাল রিসেপশন আয়োজন করেছিলাম, যেখানে দেশ বিদেশের চলচ্চিত্রের যারা অনেক ইম্পর্টেন্ট লোকজন তাদেরকে আমরা দাওয়াত করতে পেরেছি। এবং সেখানে আমরা বাংলাদেশের চলচ্চিত্রের হাল অবস্থা নিয়ে আমরা একটা প্রেজেন্টেশন করেছি। ওখানে নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা আবু সাইদ ছিলেন, আমাদের স্টার সিনেপ্লেক্সের যে কর্ণধার মাহবুব রুহেল সাহেব তিনি উপস্থিত ছিলেন। বলেন যে বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে অনেক কিছু করার আছে এবং যেহেতু অনেক মানুষ ওখানে দেশি বিদেশি গুণী মানুষরা ছিলেন, তাদের কাছে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে ধারণাও নিশ্চয় পেয়েছেন। কি মনে হয় আমাদের দেশের এখন চলচ্চিত্রের যে অবস্থা, বাইরে কিভাবে দেখছে সবাই আমাদের চলচ্চিত্রকে? এখানে দুটি চিত্র আছে। একটি হচ্ছে যে আপনার আমাদের দেশে বেশ কয়েকজন তরুণ প্রতিভাবান মেধাবী চলচ্চিত্র নির্মাতা গত কয়েক বছর তারা আপনার বিভিন্ন স্বাদের ছবি তৈরি করছেন, বিভিন্ন মেজাজের ছবি তৈরি করেছেন।
সেখানে মোস্তফা সরোয়ার ফারুকী, অমিতাভ রেজা, রুবায়াত হোসেন, আমি আবু সাইদের নাম বলেছি, মরশুদুল ইসলাম তারও আগে থেকে অনেক দিন ধরে করছেন, তরুণদের মধ্যে জালালের গল্প করেছেন আবু শাহেদ ইমন। তো এদের এই ছবিগুলো আপনার দেশ বিদেশে অনেক জায়গায় প্রদর্শিত হচ্ছে। এই মুহূর্তে লোকার্নো চলচ্চিত্র উৎসবে সুইজারল্যান্ডে আছেন রুবায়াত হোসেন এবং আমাদের গোলাম রাব্বানী বিপ্লব। তো এইভাবে আমাদের দেশের তরুণদের যে চলচ্চিত্র মেধা সেটির স্ফুরণ কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে পড়ছে। অন্যদিকে যেটা দুঃখজনক আমি বলবো যে আমাদের যে স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রি সেটি কিন্তু অনেকটা স্ট্যাগনেন্ট হয়ে যাচ্ছে। কারণ স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রি যেটা হয়েছে যে আমরা জানি সেই 45-50 বছর ধরে এটিকে এক ধরনের প্রোটেকশন দেওয়া হয়েছে, যে কোনো আন্তর্জাতিক ছবি আসতে পারবে না। আন্তর্জাতিক বলতে বিশেষ করে আপনার প্রতিবেশী ভারতের জনপ্রিয় হিন্দি ছবি 1965 সালের পর থেকেই তো হিন্দি, উর্দু বা যে কোনো প্রতিবেশী দেশের ছবি আমাদের এখানে প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে না। এটা কিন্তু করা হয়েছিল আমাদের স্থানীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একটা আপনার নিরাপত্তা দেওয়ার জন্যে। তো যেটা হয়েছে যে আপনার এই নিরাপদ বলয় থেকে আমরা নিজেরা নিজেদের সাথে সীমিত প্রতিযোগিতায় লিপ্ত হয়েছি, কিন্তু আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের কখনো প্রতিযোগিতা করতে হয়নি। এর একটা ফল যেটা হয়েছে যে আজকের এই বিশ্বায়নের যুগে চলচ্চিত্র মাধ্যম তো চরিত্রগতভাবেই আন্তর্জাতিক। তো এই আন্তর্জাতিক মাধ্যমকে আমরা একটা জাতীয় নিরাপত্তা বলয়ের মধ্যে আটকে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, তো সেটা করতে গিয়ে যেটা হয়েছে আপনার যে আমরা এখন যে স্থানীয় ছবিগুলো হচ্ছে এগুলো এমনকি স্থানীয় দর্শককেও টানতে পারছে না, কারণ স্থানীয় দর্শক তো আন্তর্জাতিক হয়ে গেছে, তাই না? স্থানীয় দর্শক তো ঘরে বসে ডিভিডি দেখছে, তারা ইউটিউবে আপনার কোরিয়ান ছবি দেখছে, হ্যাঁ তাই না? দেশ বিদেশের যে ভিজুয়াল আপনার বিনোদন এবং চলচ্চিত্র সহ অন্যান্য মাধ্যম, এই সব তো এখন আমাদের দোরগোড়ায়। এখন এইখানে ধরেন যে শুধুমাত্র এফডিসির মতো একটা জায়গায় আটকে রেখে সেই ধরুন 70-80 দশকের যে চর্বিত চর্বণ যে গল্প বলা, সেটি কিন্তু আমাদের দর্শক আর নিচ্ছে না। তো এটা একটা হয়েছে। আরেকটা হয়েছে আপনার যে যেই মানের স্বদেশি ছবি আমরা আশা করি, স্বদেশি বলতে আমি বলছি যে আমাদের যে একটা নিজস্ব কালচারাল আইডেন্টিটি আমাদের দেশের মানুষের, সেটি তো চলচ্চিত্রের পর্দায় গল্পটা ওইভাবে আসতে হবে, ওইভাবে বলতে হবে। মনে করুন যে 1956 সালে মুখোশ নামে যেই প্রথম ছবিটি আমাদের তৎকালীন পূর্ব পাকিস্তানে নির্মিত হয়েছিল, সেটি আমি আমার বইয়ে লিখেছি, বিভিন্ন জায়গায় আমি সবসময় বলি, সেটি কিন্তু প্রথম লুঙ্গি পরা যে আমাদের পূর্ববঙ্গের মাঝি, সেই মানে মানুষটাকে আমরা প্রথম চলচ্চিত্রের পর্দায় দেখলাম। তো এই যে লুঙ্গি পরা আমার মাঝি পূর্ববঙ্গের, এই মানে আপনার নদী থেকে উঠে আসা, সে তো আমার কালচারাল আইডেন্টিটির প্রতীক আমাদের। তো সেই প্রতীক কিন্তু আজকে আমরা আমাদের সিনেমার পর্দায় দেখতে পাচ্ছি না। তো আমি বলছি যে আমরা একদিকে বলছি যে আমরা শুধুমাত্র আমাদের নিজেদের দর্শকের জন্যই ছবি করব, আমরা বিদেশের কোনো ছবিকে যতটা সম্ভব আমরা আটকে রাখবো, যেন আমাদের দর্শকরা একটা ক্যাপটিভ অডিয়েন্স, তাই না? তারা ধরেন আটকা পড়ে আছে যে ঢাকার ফিল্ম মেকাররা যাই তৈরি করবেন তাদের তাই গিলতে হবে। এটা সত্যি কথা বলতে এটা আমরা করে এসেছি গত কয়েক দশক ধরে। এখন যেই বিতর্ক সৃষ্টি হয়েছে যৌথ প্রযোজনার নামে, কেন এক রকমের ভারতীয় ছবি আমাদের এখানে দেখানো হচ্ছে, এটা কিন্তু আসলে আমি বলবো অনেক পুরনো বিতর্ক। এই বিতর্ক 10-15 বছর ধরেই চলছে। বিতর্কের মূল সুরটা হওয়া উচিত যে আমাদের চলচ্চিত্রের স্থানীয় কাঠামোর আধুনিকায়ন দরকার। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনি তো শর্ট ফিল্ম ফোরামের একজন সভাপতি, তো সেক্ষেত্রে যে চলচ্চিত্র প্রচার এবং প্রসারে বা যেটা বললেন যে এখন দুর্যোগ যে অবস্থা চলছে সেটাও রক্ষা করার জন্য শর্ট ফিল্ম ফোরাম কি ভূমিকা পালন করছে? শর্ট ফিল্ম ফোরাম গঠিত হয়েছিল 30 বছর আগে, 1986 সালে। তো আমি বলবো যে প্রথম কথা হচ্ছে যে শর্ট ফিল্ম ফোরাম বাংলাদেশের বিকল্প ধারার চলচ্চিত্র নির্মাতা ও নির্মাণ কর্মীদের প্রতিনিধিত্বমূলক সংগঠন হিসেবে 31 বছর ধরে কাজ করে যাচ্ছে। এটা একটা আমার মনে হয় যে আমাদের চলচ্চিত্রের ইতিহাসে একটা মানে একটা সাফল্যের বিষয়। তো এই 31 বছরে আমরা অনেক উত্থান পতনের মধ্য দিয়ে গিয়েছি। আমাদের নেতৃত্বে আমি যেটা বলেছি যে তানভীর মোকাম্মেল, মোরশেদুল ইসলাম, তারেক মাসুদ, তারা ছিলেন 80-র দশকে, আমরা তাদের সাথে সহযোগী হিসেবে ছিলাম। পরবর্তীতে যেমন এখন আমি শর্ট ফিল্ম ফোরামের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তো যেটি সুখের কথা যে বাংলাদেশ সরকার সহ বিভিন্ন মহল এখন শর্ট ফিল্ম ফোরামকে গণ্য করছেন
বিকল্প চলচ্চিত্র ধারার একটা প্রধান সংগঠন হিসেবে, যেটি কিন্তু প্রথম দিকে আমি বলবো 80-90-এর দশকে অনেকে বলেছেন শর্ট ফিল্ম কি, শর্ট ফিল্ম কেন প্রয়োজন, ওই ধারণাটাই তাই না? ছিল না, ওই ধারণাটাই হয়তো ছিল না। অনেকের, জি। এবং এখন আবার হয়েছে বিপরীত। এখন মনে করেন যে যখন মোরশেদুল ইসলাম একটা পূর্ণ দৈর্ঘ্য কাহিনী চিত্র নির্মাণ করছেন, করে দেশে বিদেশে প্রশংসিত পুরস্কৃত হচ্ছেন, তাও কিন্তু অনেকে মনে করেন যে মোরশেদুল ইসলাম শর্ট ফিল্ম বানিয়েছে। তার মানে শর্ট ফিল্মটা হয়ে গিয়েছে আমি বলবো একটা ফ্রেজ, একটা আপনার কি বলে কোটেশন, যে শর্ট ফিল্ম মানে হচ্ছে বিকল্প ধারার সিনেমা। শর্ট ফিল্ম মানে হচ্ছে যেই সিনেমায় পুঁজির দাপট নেই। পুঁজির দাপট আমি এই জন্য বলছি যে পুঁজির দাপটেই কিন্তু আমাদের বাণিজ্যিক ছবি নির্মাতারা তারা অনেক এলিমেন্ট নিয়ে আসেন যেগুলো ছবিতে সাধারণত প্রয়োজন নেই বা তার ছবির স্টোরি টেলিংয়ের জন্য প্রয়োজন নেই। তো আমাদের শর্ট ফিল্ম ফোরামের নির্মাতারা 31 বছর ধরে আমরা যত মানে আমি বলবো শুধু স্বল্প দৈর্ঘ্য নয়, আমাদের নির্মাতারা অনেক উল্লেখযোগ্য পূর্ণ দৈর্ঘ্য ছবিও নির্মাণ করেছেন। আপনি দেখবেন তারেক মাসুদের মাটির ময়না, তানভীর মোকাম্মেলের চিত্রা নদীর পাড়ে, মোরশেদুল ইসলামের চাকা থেকে শুরু করে তার রিসেন্ট ছবি আমি বলেছি অনিল বাগচি, তার আগে খেলাঘর, এরকম অনেক ছবি যেগুলো হচ্ছে আসলে খুব সুনির্মিত, পরিশীলিত, আপনার মানুষ এবং জীবনের কথা বলে এই রকমের আপনার চলচ্চিত্র। তো এগুলো আমাদের নির্মাতারা বানিয়ে যাচ্ছেন। আর সংগঠন হিসেবে আমরা যেটা করছি, আমরা চেষ্টা করছি তরুণ নির্মাতাদেরকে একটা ছাতার তলে নিয়ে আসতে। আমরা চেষ্টা করছি বাংলাদেশ সরকারের সাথে পলিসি লেভেলে বিভিন্ন রকমের আমি বলবো নেগোসিয়েশন করতে। আমরা যেটি সফল হয়েছি বিশেষ করে বর্তমান প্রধানমন্ত্রীর সহৃদয় আমি বলবো চেষ্টার কারণে, সেটি হচ্ছে আমরা এখন কিন্তু বাংলাদেশ সরকারের কাছ থেকে শর্ট ফিল্ম নির্মাতারা অনুদান পাচ্ছেন। এবং সেটি নট নেসেসারি শুধু আমাদের শর্ট ফিল্ম ফোরামের নির্মাতারা, এটি কিন্তু যে কেউ যদি স্বল্প দৈর্ঘ্য ছবির ভালো স্ক্রিপ্ট করেন তাহলে বাংলাদেশ সরকার গত আমার মনে হয় 3 বছর ধরে এটি শুরু হয়েছে। আমরা অনেক বছর ধরে এটি আন্দোলন করেছি, কিন্তু এই সুফলটা হয়েছে 3 বছর ধরে। পূর্ণ দৈর্ঘ্য ছবির পাশাপাশি স্বল্প দৈর্ঘ্য ছবির নির্মাণের জন্য কিন্তু 10 লাখ টাকা করে সরকার এখন অনুদান দিচ্ছে। আচ্ছা, কথা বলে অনেক ভালো লাগলো। অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের শুভ সন্ধ্যা আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, কথা কথা আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com। সবার মঙ্গল কামনা এখানে শেষ করছি। শুভ সন্ধ্যা।